বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বে মুসলমান মারার প্রতিযোগিতা চলছে। সিরিয়া, তারপর ফিলিস্তিন, ইরাক, এখন পাকিস্তান, ভারত মুসলমান মারার প্রতিযোগিতা চলছে। এতে ঠেকানোর মতো কোনো নেতা, মুসলিম নেতা নাই। তো 1989 সনে আমাকে এক যুবক ছেলে ভবিষ্যৎবাণী করে সে আমাকে বলেছিল, আর যাও গা, ডিস্টার্ব করো না। আমাকে বলেছিল এই অবস্থায় একটা পদক্ষেপ নিতে। তাই আমি একটি পদক্ষেপ নিতেছি। এর আগেও কিছু কথা ইউটিউব চ্যানেলে আমি দিয়েছি, তা অনেকে দেখছে, অনেকে দেখে নাই, আমাকে গ্রাহ্যই করে না। আল্লাহ তাআলা আমাকে একটা সুপার পাওয়ার দিছে, হেদায়েত করছে, এবং ইলহামি জ্ঞান সেটাও দিয়েছে। বলা হয়েছে যে ইমাম মেহেদীর ভিতরে যে জ্ঞান নাই সারা বিশ্ব পরিচালনার জন্য, সেই জ্ঞান এক রাতে আল্লাহ তাআলা ইমাম মেহেদীর ভিতরে ঢুকিয়ে দিবে। আমাকেও ঠিক ওইভাবেই জ্ঞান ঢুকিয়ে দিছে। তাই সেই ছেলেটি আমাকে ভবিষ্যৎবাণী করে আমার জীবন কাহিনী নিয়ে এ পর্যন্ত 95% হয়ে গেছে, সত্য হয়ে গেছে, আর 5% বাকি আছে। তো এই 5% বাকি পূরণ করার জন্য আমি পদক্ষেপ নিতে বসছি। সে বলছে যে আমি পদক্ষেপ নিলে যারা মারামারি যুদ্ধ করার জন্য, পরস্পরকে মারার জন্য যে অস্ত্র শস্ত্র রেডি করতেছে, সেগুলি বিফলে যাবে, আর মারামারি হবে না। তা আমার জীবন তো শেষ। আমি তো জীবনে কোনো সুখ শান্তি পাই নাই। মানব রূপে যে সুখ শান্তি, সেইটা আমি পাই নাই। তা আমি পদক্ষেপ নেই, যদি নিলে মানুষের শান্তি হয় তাহলে সেটাই ভালো। তা আমি কিছুদিন আগে ভিডিও করতে যাইয়া কিছু নেতাকে এরকম জুতা পিটা করছি। কাদের জুতা পিটা করলাম সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। সেই নেতাদেরকে আমি আজকে দেখাবো। এই যে দেখেন কোন নেতা, এই যে এখানে নেতা, এই যে নেতাগুলো দেখেন, এই যে এখানে শেখ হাসিনা আছে, শেখ মুজিব আছে, গাজীপুরের আকামের মোজাম্মেল হক, তারপরে এই যে এর নাম জানি কি, আজমল না, এই যে নাম জানি কি, ভুলে গেছি, এই যেগুলি ভুলে গেছি। তারপরে রাসেল আছে, তারপরে আমার এই যে বড় ভাই একজন
আমার খুব পরিচিত ঘনিষ্ঠ লোক, এই যে নাম হচ্ছে হঠাৎ করে নামটা ভুলে যাই। এই যে একজন, তারপরে তাজউদ্দিন, সোহেল তাজ, খালেদা জিয়া, তারেক জিয়া, এরা আছে। আরো নেতা আছে। আচ্ছা, এদেরকে আমি আবার এই যে শেখ হাসিনা জুতাটা, শেখ মুজিবুর শেখ হাসিনার জুতাটা পিটিতেছি। এই যে আকামের মোজাম্মেল হক, এই যে নেতা, এদেরকে আমি জুতাটা পিটিতেছি কেন? কারণটা শোনেন। 1924 সন থেকে 1924 সনে তুরস্কের কামাল আতাতুর্ক ইসলামী খেলাফত ধ্বংস করে দিয়ে মানব রচিত আইন চালু করেছে। মানব রচিত মানে শয়তান রচিত আইন চালু করেছে। সেই আজ শয়তান রচিত আইন চালু করছে এবং অনেক আলেম ওলামাদের হত্যা করছে, কোরআন শিক্ষা বন্ধ করছে। 3 বারের প্রধানমন্ত্রী আদনান মান্দারাসকে ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করছে। কেন? আজান দেওয়ার অপরাধে। আজান দেওয়ার অপরাধে হত্যা করছে। তা আজ পর্যন্ত এই গত 100 বছরে 1924 সন থেকে 2024 পর্যন্ত 100 বছর, এই গত 100 বছরে যত নেতা আইসে আর গেছে মরছে, যত নেতা আসছে আর মরছে, সবাই ওই কামাল আতাতুর্কের শিষ্য। তারা সবাই কামাল আতাতুর্কের শিষ্য। এই যে শেখ মুজিব বলেন, শেখ হাসিনা বলেন, হ্যাঁ, তাজউদ্দিন বলেন, আর এই সোহেল তাজ, রুবেল, এরা এই শেখ মুজিব না, এরা কি জিয়াউর রহমান, তারেক জিয়া, তারপরে খালেদা জিয়া, এরা যত নেতা আইসে গেছে সব হচ্ছে আপনার ওই কামাল আতাতুর্কের শিষ্য। কারণ এই পর্যন্ত কোনো আইন, ইসলামী আইন চালু করে নাই তারা সেই আইনেই চলছে। এই যে আরেকজন, কিছু নেতার নাম বলি, এই যে মির্জা আব্বাস, এই চুদির ভাইয়েরাও জুতাটা ফিটাই, মির্জা আব্বাস। আর একটা কেনা, এই যে কালকে স্টক করছে মির্জা আব্বাস, এসে একটা, আর একটা হয়েছে, আচ্ছা ওই নামগুলি ভুলে যাই কেন। মির্জা ফখরুল, এদেরকেও জুতাটা ফিটাই। বিএনপির যত নেতা আছে, আওয়ামী লীগের যত নেতা আছে, এই সবগুলিরে জুতাটা ফিটাই। ওই যে নিষ্কন চৌধুরী, ওবায়দুল কাদের, শামীম ওসমান, এই যত নেতা আছে এরা বলে আসো খেলা হবে, কিন্তু তারা আসে না। তারা আসে পুলিশ নিয়ে, যেই পুলিশ নিয়ে তারা আসে, এখন সেই পুলিশে তাদেরকে দৌড়াইতেছে, সেই পুলিশেই তাদেরকে খুঁজতেছে
এবং তাদের ভয়ে এখন তারা পলাতক। কেউ বোরকা পরে পলাতক, কেউ বোরকা পরে পলাতক। আর আমি বর্তমানে বাংলাদেশেই আছি, বর্তমানে। এখন সময় কয়টা? 4:01। 4:01, 11/6/2025। 4:01/11/6/2025। ওবায়দুল কাদের আসো খেলা হবে বলে, শামীম ওসমান বলে আসো খেলা হবে। কই এখন যাদের সাহস নিয়া, পুলিশের সাহস নিয়া যারা এই কথা বলছে আসো খেলা হবে, এখন তাদের বয়েই পলাতক। তাহলে পলাবে না। আরেকজন হচ্ছে হারুন চৌধুরী ভাই, হারুন বেরো পলাইব না। আর না, হারুনকে খুঁজে পাওয়া যায় না। ওই যে পুলিশের কি ডিআইজি কি এসপি হারুন, সে পলাতক। আসো এখন খেলা হবে, আসো না কেন? কালকে একটা ভিডিও দেখলাম, একটা বাচ্চা, শিশু বাচ্চা, 22 মাসের, এটা ফিলিস্তিন গাজার। রাত্রেবেলা এই শিশু বাচ্চাটি একলা হাঁটতেছে। পরে একটা লোক, পুলিশ, ওই বাচ্চাটাকে ধরছে, ধরে তাকে আদর করতেছে। বাচ্চাটা কাঁদতেছে, বাপ মার কোনো খবর নাই। এই যে মুসলমান মারতেছে, এখানে সব ইহুদিরা তলে তলে অস্ত্র দিয়ে সহযোগিতা করতেছে। সব ইহুদিরা, এই যে ভারত অস্ত্র দিতেছে, ভারত মুসলমান মারতেছে। কেউ বাদ নাই, ইহুদি সব। ইসরায়েল আর ভারত অস্ত্র সহযোগিতা করছে, অস্ত্র দিতেছে। শুধু ভারত না, আমেরিকা অস্ত্র দিতেছে। সমস্ত ইহুদিরা ইসরায়েলকে অস্ত্র দিয়ে পৃথিবী থেকে মুসলমান নিধন করার চেষ্টা চালাচ্ছে। সব ইসরায়েলকে অস্ত্র দিতেছে, নাহলে এত অস্ত্র করতে পারল। আর এই যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এরা নির্বাচন চায় লুটপাট করার জন্য। ডক্টর ইউনূস ক্ষমতায় বইছে, এবারকার ঈদের বিরুদ্ধে তো কোনো জিনিসের দাম বৃদ্ধি পায় নাই। সাধারণ জনগণ চায় ডক্টর ইউনূস থাকুক, কিন্তু যারা দল করে, আওয়ামী লীগ করে, বিএনপি করে, তারা বলে নির্বাচন দাও। নির্বাচন দিলেই তারা আবার লুটপাট করতে পারবে। নেতারা বলে গরিবদেরকে সহযোগিতা করার সুযোগ দেন, নির্বাচন করে আমাদেরকে ভোট দিয়া। তারা ভোটে পাশ করলে কি হয়, তারা গরিবদেরকে সাহায্য করে না। তারা স্বপ্ন দেখে এই ক্যানাডা বেগমপাড়া বাড়ি করার চিন্তা করে। কীভাবে ক্যানাডা বেগমপাড়া বাড়ি চিন্তা করবে, বাংলাদেশে কীভাবে ফ্ল্যাট কিনবে, একজনের 20-25টা ফ্ল্যাট কিনবে। এরা হয়েছে ডাকাত। তো সবচেয়ে বড় ডাকাত হয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, এই যে নাঙ্গল পার্টি, এই নেতারা তো ডাকাতি করে। যাক, নিজের দেশের লোকেরাই টাকা পয়সা লুটপাট করে খায় লয়, ভালো কথা। কিন্তু আমার দুঃখ হয়েছে, আইন আদালতে ডাকাতি হচ্ছে। আইন আদালত
ন্যায় বিচারের জায়গা, কিন্তু সেখানে ন্যায় বিচারের জায়গা না, সেখানে হচ্ছে ডাকাতির জায়গা। আমি তার প্রমাণ দিব। আমরা জানি আইন আদালত হচ্ছে ন্যায় বিচারের জায়গা, কিন্তু আসলে সেটা ন্যায় বিচারের জায়গা না, সেটা হচ্ছে একটা ব্যবসা, লুটপাট করার ব্যবসা। সেই দলিল নিয়ে আমি বলছি। তা আমি এই যে শেখ মুজিব রে, শেখ হাসিনা রে, এই যে আকামের মোজাম্মেল হক গাজীপুরের আকামের মোজাম্মেল হক, রাসেল, এই যে মেয়র জাহাঙ্গীর আমার ঘনিষ্ঠ বড় ভাই, আমার বড় ভাইয়ের বড় ভাই, আমার পরিচিত জাহাঙ্গীর। এই জাহাঙ্গীরও আমি বিদাইতেছি। তারপরে সোহেল তাস, এরা নেতা, জিয়া, আর এই লোকের যে খাম্বা চোর, এই খালেদা জিয়া, এদেরকে আমি যতটা বিদাইতেছি। আওয়ামী লীগ বিএনপির নাঙ্গলের যত নেতা আছে, তুরস্কের কামাল আতাতুর্ক 1924 সন থেকে যত নেতা আইসিআর গেছে, সমস্ত নেতাদেরকে যারা মারা গেছে, তারা এই শেরে বাংলা ফজলুল হক কি করছে? কোনো ভালো করে নাই, কিচ্ছু করে নাই। আমরা দলিল দেখাই। দলিল হইছে আইন আদালতে যে ডাকাতি হচ্ছে, সেই ডাকাতি আইন আদালতের বিরুদ্ধে তারা কথা বলতে পারতেছে না। 1989 সনে যে ছেলেটিকে আল্লাহ আমার কাছে পাঠাইছে আমার ভবিষ্যৎ বলে দেওয়ার জন্য এবং বর্তমান সময় বলে দেওয়ার জন্য, সেই ছেলেটি বলছে যে পৃথিবীতে এমন কোনো লোক নাই, যে আইন আদালতের সাথে লড়াই করবে, একমাত্র আপনি ছাড়া, মানে আমি ছাড়া পৃথিবীতে আইন আদালতের সাথে লড়াই করার মতন কোনো লোক জন্মগ্রহণ করে নাই। তাহলে আমি কিভাবে লড়াই করবো? সেই 1989 সনে বলছে, আর আজকে সে 2025 সন। তাহলে এতদিনের ব্যবধান সে ভবিষ্যৎবাণী কেমনে করলো? সে আমার জীবন কাহিনী ভবিষ্যৎবাণী করছে, সমস্ত ঘটনা আমি বলছি ইউটিউবে 9টা ধাপে আমি ইউটিউব চ্যানেলে 9টা পর্বে আমার জীবন কাহিনী বর্ণনা করছি। 1989 সালে যে ছেলেটি আমাকে ভবিষ্যৎবাণী করে আমার জীবন কাহিনী, তা আমি 9টা পর্বে বর্ণনা করছি। ওই 9টা পর্ব আপনারা দেখে নেবেন, না দেখে কোনো কমেন্ট করবেন না। আমি দেখতেছি বাংলাদেশের বহুত শিক্ষিত লোক জবাব দিতে পারে না। আমি অনেক প্রশ্ন করে দেখছি, বোধহয় বলদ কেন বললাম? একটা মামলায় আমার জেল হয়ে যাওয়ার কথা, জজ বলতেছে আমার জেল দিবে, উকিলে আমাকে নির্দোষ প্রমাণ করতে পারে না। সেইটা আমি 2 মিনিটে যাবেন নিছি, আর 5 মিনিটে আমি খালাস নিছি কথা বইলা, আমি স্বয়ং নিজে। তাহলে আমি কি মনে করেন? কারণ সম্পূর্ণ ঘটনা আমাকে 1989 সনে সেই ছেলেটি যে আমাকে ভবিষ্যৎবাণী করছে সব আমাকে বলে দিছে, যে আইন আদালতে আমাকে কি বলতে হবে, কি বইলা আমাকে জামিন খালাস নিতে হবে, নাহলে আমি মুক্তি পাবো না।
সেই ছেলেটি বর্তমান সময় সম্পর্কেও বলে দিচ্ছে। তাহলে আমার পদক্ষেপটা হয়েছে আইন আদালতের বিরুদ্ধে। আর যাদেরকে পিটাইলাম এখানে, এই যে মেয়র জাহাঙ্গীর, এই যে তাজউদ্দিন, এই যে তাজউদ্দিনের পোলা সোহেল তাজ, এই যে আজমতুল্লাহ তালুকদার নাকি টঙ্গীর আজমতুল্লাহ, মেয়র জাহাঙ্গীর, আকামের মোজাম্মেল হক, রাসেল, এগুলো পিটানের কারণ আছে, অনেক মূল্যবান কারণ এদেরকে পিটানোর। কারণ যত নেতা আইনের বিরুদ্ধে, আইন যে অবিচার করতেছে, এই আইনের বিরুদ্ধে লড়াই করে না, তারা লড়াই করছে শুধু ডাকাতি করার লেগা, দেশের সম্পদ লুটপাট করার জন্য নির্বাচন চায়, তারা লুটপাট করে বড় লোক হয়। কিন্তু আইন যে বড় ডাকাত, তাদের বিরুদ্ধে তারা লড়ে না। এই জন্য জুতার বাড়ি খাইল আমার হাতে, সাধারণ মানুষের হাতে। তারা এই তুরস্কের কামাল আতাতুর্কের সদস্য রয়ে গেল, কিন্তু আল্লাহ খাওয়াইতেছে, পড়াইতেছে, আল্লাহর আইন তারা চায় না। এই যে 1924 সনে তুরস্কের কামাল আতাতুর্ক ইসলামী খেলাফত বাদ দিয়া, আল্লাহর আইন বাদ দিয়া এই শয়তানের আইন চালু করছে। এই আইনের বিরুদ্ধে যদি লড়তো তারা, তাইলে হবে হয়তো তারা নেতা, শেখ মুজিব হইতো নেতা, শেখ হাসিনা হইতো নেতা, আর তাজউদ্দিন হইতো নেতা, আকামের মোজাম্মেল হইতো নেতা, আকামের মোজাম্মেল, আজমতুল্লাহ তালুকদার, মেয়র জাহাঙ্গীর, সাবেক মেয়র জাহাঙ্গীর, তারপর জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরা এই কামাল আতাতুর্কের সদস্য হইয়া তারা আলেম ওলামাদের বিরুদ্ধে লড়াই করে, আলেম ওলামাদেরকে, নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করে, দেশের মানুষকে হত্যা করে। আমার কাছে অত্যন্ত দুঃখজনক, দেশের মানুষকে, নিজের ছেলেপেলেকে হত্যা করে মারে পুলিশ। এটা কি সহ্য হয়? অনেক পুলিশ পদত্যাগ করে গেছে গা, যে অযথাই গুলি করে, তার গুলিতে দেশের সন্তানকে হত্যা করব। অনেক পুলিশ পদত্যাগ করছে, যারা ভালো পুলিশ। পুলিশ বলতে হারামি। এই যে এখন খালি গুলি করতেছে, দেখতেছি, ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, এই যে শাপলা চত্বরে যে ঘটনাগুলো, পুলিশ কিভাবে গুলি করে মারতেছে, শুধু শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য। ক্ষমতায় থাকার এত লোভ কেন? এত লোভ? তার তো প্লাস পয়েন্ট, তার বাবার নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে, এটা অস্বীকারের মতো করার মতো না। সে তো সেই গর্বে, সে তো ক্ষমতায় আসার কথা, কিন্তু দেশের মানুষ তাকে চায় না, কারণ সে অবিচার করতেছে। সে ক্ষমতায় এসে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নাম চেঞ্জ করে ফেলাইল।
এটা হচ্ছে তার চুলাচুলি স্বভাব, শেখ হাসিনার চুলাচুলি স্বভাব। আবার তো ক্ষমতায় বিএনপি আসলে উচিত হবে আবার এই জিয়াউর রহমানের নামে জিয়া বিমানবন্দর লেখা। তাই এই যে জিয়াউর রহমান নাম পরিবর্তন করে যে শাহজালাল লেখছে, এতে কত কোটি টাকা খরচ গেছে। আর শেখ মুজিবের মূর্তি তৈরি করছে, মূর্তি, এই মূর্তি তৈরি করতে কত কোটি টাকা খরচ গেছে আর কত কোটি টাকা মারছে। এগুলো যদি বাংলাদেশের গরিবদের দিত তাহলে বাংলাদেশ গরিব থাকতো না। তা যাও, আমি লড়াই শুরু করছি আইন আদালতের বিরুদ্ধে। সেই আইন আদালত ডাকাতি করতেছে, সেই ডাকাতির প্রমাণটা আমি দিচ্ছি। প্রমাণ দেওয়ার আগে একটা উদাহরণ দিই। এক ডাক্তার রাত 3টার সময় এক রুগী দেখে আসার সময় পুলিশে তাকে ধরছে, ধরে বলতেছে যে অমুক জায়গায় এলাকাতে ডাকাতি হয়েছে, সেই ডাকাতির সাথে আপনি জড়িত ছিলেন। পুলিশ বলতেছে না, আমি রুগী রেখে গেছিলাম। বলে না, তা হবে না, তাকে ডাকাতি মামলা দিয়ে দিছে, জব্দ তালিকায় লিখে দিছে যে তার কাছে একটা ডাক্তারি বাক্স, স্টেথোস্কোপ, থার্মোমিটার, প্যারাসিটামল, নাপা ইত্যাদি পাওয়া গেছে। তাহলে সারা দুনিয়ার মানুষ যদি তাকে বলে সে ডাকাতি মামলায় জড়িত ছিল, তাহলে কি সে ডাকাত হবে? কারণ তার জব্দ তালিকা কি লেখা আছে সেইটাই প্রমাণ হবে সে ডাক্তার। আমার জব্দ তালিকায়, আমার মামলার জব্দ তালিকায় ঠিক এমনই ঘটনা ঘটছে। আমি জব্দ তালিকা দেখাইতেছি, এর আগেও বলছি, উনিশশো 2001-এ আমার বিরুদ্ধে একটা মামলা হয়। মামলাটা যৌতুক মামলা করে। 1999 সালে আমি একটা মেয়েকে বিয়ে করি, আলে আক্তার হামিদা, পিতার নাম আফজাল হোসেন। তার বাবার নাম, পিতার নাম আফজাল হোসেন, তার মৃত, আফজাল হোসেনের মৃত, মারা গেছে, মাও মারা গেছে। তার ভাই বেঁচে আছে আরমান হোসেন, নুরুল ইসলাম আরমান, ভাইয়ের নাম নুরুল ইসলাম আরমান। সে মির্জা ফখরুলের, না মির্জা আব্বাসের সাল্লাবেল্লা, কমলাপুরের দক্ষিণ কমলাপুর 8 নং দক্ষিণ কমলাপুর তার বাসা। আট নং দক্ষিণ কমলাপুর 8 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আরমান। আর এক ভাই আছে পাশে সভাপতি, তার নাম হচ্ছে ইসমাইল ভাই। ইসমাইল ভাই অত্যন্ত ভালো লোক। তা ওই নারীকে
আলী আক্তার হামিদাকে বিবাহের পরে তাকে নিয়ে 1-1.5 বছর সংসার করছি। তো 1-1.5 বছরে আমি কিছু আলামত দেখছি। আলামত দেখে আমি শ্বশুরবাড়িতে তাকে বলছি যে সে মানব না, আপনাদের মেয়ে মানব না, জিনপরি বলে দাবি করছি। তাদের আত্মীয় স্বজনদের ভিতরে আমি এই দাবিগুলো করছি, শ্বশুর বাড়িতেও দাবি করছি। তখন তারা বলছে, আমার খালু শ্বশুর বলছে যে তুমি তো জিনপুরি বলে দাবি করো, মানব না, তাহলে তার প্রমাণ দাও, প্রমাণ দেওয়ার চেষ্টা করো। তো তখন আমার প্রমাণ দেওয়ার সমর্থ ছিল না। পরবর্তীতে আমি সক্ষম হই। তো 30/3/2001 আমি তাদের বাড়ি যাই। স্ত্রী আমার বাড়ি থেকে আগেই চলে গেছে, কারণ সে যে মানব না সেটা আমি তাকে আটকাইতে চাই। সেই ভয়ে সে বাপের বাড়ি চলে গেছে। সে আগেও বলছিল আমাকে যে আমি 3 মাসের ভিতরে তোমার সংসার চলে যাব, তুমি যদি ঢাকাতে আমাকে নিয়ে বসবাস করো। এজিবি কলেজে তখন থাকতাম। তা আমি বলছিলাম যে তোমাকে বাবার বাড়ি নিয়ে যাব গাজীপুরে। তো বলছে যে আমি গাজীপুরে যাব না, আমাকে ঢাকাতে নিয়ে থাকতে হবে এবং একটা সন্তান দিতে হবে। আর তোমার ঘরের থেকে এই যে গরুর হাড্ডি, এই যে মরা গরুর হাড্ডি, এটা ফালাই দিতে হবে। এই শর্তে আমি তোমার সংসার করতে পারি, নাইলে আমি তোমার সংসার থেকে 3 মাসের ভিতরে আমি চলে যাব। ঠিকই সে 3 মাসের ভিতরে চলে গেল। তা আমি তাদের বাড়িতে যাই। যাওয়ার পরে আমি একটা পরীক্ষা করি যে আমাকে যে ছেলেটা ভবিষ্যৎবাণী করছিল সে বলছিল তুমি যতই চেষ্টা করো তাকে দিয়ে 2টা কাজ হবে না। একটা কাজ হয়েছে তুমি তোমার বাপমার সাথে ওই নারীকে রাখতে চেষ্টা করবা, সে কোনো প্রকারে থাকবে না। আর একটা কাজ, তুমি তাকে নিয়ে বসতে চাইবা, পরীক্ষা করতে চাইবা যে তার ভিতরে কি আছে। এই কবিরাজ বা রুগী যেমন আসন দিয়ে বসে সেভাবে বসতে চাইছিলাম। সেই আসনে সে বসবে না, কারণ সে জানে তোমার শক্তি অনেক। সেই শক্তি দিয়ে তুমি যদি তাকে একবার আটকাইতে পারো তাহলে তুমি তাকে মেরে ফেলাইবা, এর জন্য তোমার সামনে সে আর বসবে না। তা আমি আমার বাসায় থাকা অবস্থায় বহু চেষ্টা করছি, সে আমার বাসায় আসনে বসে নাই। তা আমি শ্বশুর বাড়িতে যাই, প্রথমে তাকে বলছে যে আমার গাজীপুরের বাড়িতে থাকতে হবে আমার বাপমার সাথে। তো সে থাকবে না। পরে আমার শাশুড়ির সাথে কথা হইল। আমার শাশুড়ি বলতেছে, আমি বলতেছি শাশুড়িকে যে আম্মা কি বলবেন বলেন। কয় না তুমি বলো। আমি কই না আপনি বলেন। কয় না তুমি বলো। আমি কই না আপনি বলেন। এরকম কয়েকবার কথা হইল। হওয়ার পর এই যে কিছু বলে না সে, পরে আমারই বলতে হইল। তা আমি বললাম যে আমি বলতে চাই যে আপনার মেয়ে যত অন্যায় করছে আমি তার কোনো বিচার চাই না।
শুধু একটা জিনিসই চাই, তাকে নিয়ে আমি গাজীপুরের বাড়িতে যাব, সেইখানে সে সংসার করবে। ওই যে আমার পাগলে বলছিল যে শ্বশুর শাশুড়ির সাথে তার সংসার দরকার নাই। পাগল বলছিল কি যে এরা হচ্ছে জিন জগতের, এই নারী মানব না। আপনি থাকবেন একমাত্র স্বামী হিসেবে, আর তার সংসার চলবে জিনের সাথে। তা আমার বাপ মার সাথে সংসার করবে কেমনে? সময় সময় তার জিন আসে, জিনের সাথে তার মেলামেশা হয়। তো ঢাকাতে একলা বাসা ভাড়া নিয়ে থাকলে আমি তো থাকবো অফিসে, আর সারাদিন হয় জিন লিয়া খেলাধুলো হবে। তখন আমার শাশুড়ি বললো যে না, তুমি যেইখানে ওকে নিয়ে থাকতেছো এলজিবি কলোনিতে, ঢাকা এলজিবি কলোনি ফকিরা বলে এখানে, আর আমার অফিস ছিল বিএনপি অফিসের পাশে, কেন্দ্রীয় অফিস বিএনপির অফিসের পাশে লাইফ ডায়াগনস্টিক সেন্টার। আমি ডায়াগনস্টিক সেন্টারে কম্পিউটার পদে চাকরি করতাম। তখন আমার শাশুড়ি বলল যে না, তা হবে না, তুমি যেখানে থাকো ওকে নিয়ে সেখানে ঢাকাতেই থাকতে হবে। তখন আমি বললাম যে না, আমি পারবো না। তখন আমার শাশুড়ির সাথে কথা শেষ। পরে আমি এসে বারান্দার চেয়ারে বসলাম। চেয়ারে বসার পরে আরমানের ওয়াইফ মলি এসে আমার কলারের মেঝে ধরছে, ধরে আমার ধাক্কা দিচ্ছে, বাড়িতে বাইরন। তা আমি ওরা থামাইতেছি যে তুমি থামো। ও আবার এসে কলারে ধরে, আমি আবার ধাক্কা দিই। তখন এই অবস্থায় মলির মা আবার ওই বাড়িতে ছিল। মলির মা এসে আমারে মাইল শুরু করছে। এই যে আমার মাইল শুরু করছে, তখন আর আমি দেরি করি নাই। আমার স্বাস্থ্য ছিল একটা হাতির মতো, একটা ঘুষি মারছি। অষ্টধাতুর আংটি ছিল আমার হাতে, এই অষ্টধাতুর আংটি দিয়া তার মুখের ভিতরে একটা বক্সিং মারছি পরে দাঁত মাত মনে সব পরে গেছে, দুই চারটে পড়ছে। সেই মুখ মুছতে যাইয়া সেই রক্ত মাখা গামছা এই জব্দ তালিকায় উঠাইছে। জব্দ তালিকায় সেই গামছাটা লেখছে। তাহলে এখানে বর্ণনা দিছে যে আমি স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করছি। মেডিকেল রিপোর্ট দিছে ছুরি দিয়ে আঘাত করছি, এবং এখানে মামলার বর্ণনায় চার্জশিটে বর্ণনা দিছে আমি ছুরি দিয়ে আঘাত করছি আমার স্ত্রীকে। তাহলে শালা শাশুড়িকে যে মারলাম, দাঁত ফালাই দিলাম, সেই মেডিকেল রিপোর্টটা করব। আসলে শালা শাশুড়িকে চিকিৎসা করতে গেছে, আর নাম দিছে আলে আক্তার হামিদা, আমার ওয়াইফের নামটা বসাই দিয়েছি মেডিকেল রিপোর্টে। আমার ওয়াইফের তো সেদিনকে মারিই নেই। এখানে জব্দ তালিকায় কি লেখা আছে, এটি সবুজ রঙের গামছা, যাতে রক্ত মাখা ছিল, এক খণ্ড পুরাতন হাড্ডি আর কিছু সাদা পাউডার। এক খণ্ড পুরাতন হাড্ডি আর কিছু সাদা পাউডার আর একটা রক্ত মাখা গামছা। তাহলে রক্ত মাখা গামছাটা হয়েছে আমার শালা শাশুড়িকে ঘুষি মারছি, সে আমাকে মারতে ছিল, ঘুষি মারছি, সেই দাঁত ভেঙে গেছে, সেই রক্ত। আর এই গরুর হাড্ডি একটা ছিল আমার কাছে, সেই গরুর হাড্ডিটা আর কিছু সাদা পাউডার। এই হাড্ডি আমি হ্যাকসোপিটি দিয়ে কাটছি, কাটার কারণে সাদা পাউডার ছিল, এটা নিয়ে গেছিলাম। আমার স্ত্রী যে মানব না সেটা প্রমাণ করার জন্য এই জিনিসগুলো আমার দরকার ছিল। তাহলে ডাক্তারের কাছে আপনার
রুগী ডাক্তার, তার কাছে থার্মোমিটার, এসে থেস্কো, প্যারাসিটামল থাকবই। আর আমি গেছি বউ মানুষ না সেটা প্রমাণ দেওয়ার জন্য। তাহলে সে যে বর্ণনায় বললো যে ছুরি দিয়ে আঘাত করছে, এই কানের হেনে ছুরি দিয়ে আঘাত করছে, তাহলে এখানে জব্দ তালিকায় ছুরি কই গেল? জব্দ তালিকায় ছুরি নাই কেন? দেখেন আপনারা, ছুরি আছে নাকি এখানে? রক্তমাখা গামছা, এক খণ্ড হাড্ডি আর কিছু সাদা পাউডার, এই তিনটে আলামত। দেখছেন? আর এইখানে বর্ণনা দিছে চার্জশিটে বর্ণনা দিছে কয়েকটা পুলিশ। একটা পুলিশ প্রথমে আমার ধরে আনছে, হ্যাঁ আবার বদলি হয়ে গেছে, হ্যাঁ আমার বিরুদ্ধে বলছে। পরে আরো পুলিশ আসলে 2-3টা পুলিশ, সব আমার বিরুদ্ধে বলছে। এখানে একটা লাইন আমি পড়ে শোনাই, ফেসবুকে আমি পুরাটাই লিখে দিছি। সে পুলিশ বলতেছে আমি গোপনে এবং প্রকাশ্যে তদন্ত করে দেখছি যে শাহ আলম দোষী, সে যৌতুক নিছে এবং যৌতুকের জন্য স্ত্রীকে ছুরি মারছে। ছুরি মারলে এই ছুরি কো জব্দ তালিকায় দিয়ে গরুর হাড্ডি, সাদা পাউডার আর রক্তমাখা গামছা। আমি যে বক্সিং মারছি শালা শাশুড়িকে, আমার হাত কাটতে গেছে, এই হাত কাটতে গেছে, অস্ত্র আঙ্গুলি আমার হাতে ছিল, আঙ্গুলে, সেটাও তো রক্ত বেরিয়েছে, তাই না? আর আমাদের স্ত্রীকে তো আমি মারি নাই সেদিনকা। পরে করলো কি, ওই ইসমাইল বিএনপির সভাপতি, কমলাপুর 8 নং, দক্ষিণ কমলাপুর কবরস্থানের পূর্ব পাশের বাসা, বিএনপির সভাপতি, তার মা আইছে, অনেক লোকজন জমা হয়ে গেছে। তার মা আইসা আমার শাশুড়ির সাথে, ওদের সাথে অনেক ঝগড়া করছে যে তোমরা এই জামাইকে অনেক অত্যাচার নির্যাতন করছো। এই জামাই আমাদের বাড়িতে বিচারের জন্য গেছিল, ওই ইসমাইলের কাছে গেছিলাম, ইসমাইলের বাসায় খুঁজে পাই না। তো ঘটনাটা হয়েছে সন্ধ্যার দিকে। ইসমাইল ভাই তখন সন্ধ্যার সময় আইছে, আনবাঙ্গ বাসায় আইসা আমি করছি নাকি, আমার শ্বশুরে মারার জন্য বাস লই আইছে। তা আমি নিজের সামলাইয়া একটা রুমের ভিতরে ঢুকিয়া, আমি নিজে রুমের ভিতরে ঢুকিয়া ভিতরে দরজা লাগাই দিছি। পরে ইসমাইল আই আমার জিজ্ঞাসা যে কি হয়েছে ভাই, কি? পরে আমি কি আপনার কাছে আমি কি করবো, আপনি কি করতে পারবেন? আপনি তো আমার চিনেন না, আমি ইসমাইল, আপনি তো আমার কাছে বিচারের জন্য গেছিলেন, আমার বাসায় আমার পার নাই, আমি সেই ইসমাইল। পরে ইসমাইল ভাইকে বললাম যে ভাই এই ঘটনা আমার স্ত্রী মানব না, সে জিন। পরে ইসমাইলের সাথে ওই আরমানের সাথে তর্ক হইল। তোরা এই জামাইকে একলা ভাইয়া অনেক যন্ত্রণা করতে, অনেক নির্যাতন করতে অনেকদিন যাব। তখন আরমান বলে ইসমাইল ভাইকে বলে, আমার বোনের যদি কিছু হয় তাহলে তুই কি তার দায় বহন করবি, দায়ভার নিবি? এই কথা বলে। পরবর্তীতে
ইসমাইল আর নাই, ইসমাইল গেছে গা। এলাকার কিছু মাতব্বর আইছে, লোকজন আইছে। আসলে এই ঘটনায় আমার শ্বশুর শাশুড়ির শালা সম্বন্ধী, মানে শালা হয়েছে আরমান, নুরুল ইসলাম আরমান, বিএনপির সভাপতি নাকি 8 নং ওয়ার্ডের। আমার যে পাগল ভবিষ্যৎবাণী করছিল যে ওই নারীকে কেন্দ্র করে যে সমস্ত লোক আপনাকে যন্ত্রণা করবে, অত্যাচার করবে, তারা কেউই দোষী না, সমস্ত দোষ ওই নারীর। তাহলে আরমান, আমার শ্বশুর শাশুড়ি শালার সম্বন্ধী, এরা যদিও আমার বিরুদ্ধে আমারও কষ্ট দিছে, আমার বিরুদ্ধে মামলা দিছে, আসলে তারা কিন্তু দোষী না। তারা ওই যে হার বোনের পক্ষ নিছে, বাধ্য হয়ে নিছে আর কি, বোন এই কারণে, কিন্তু তারা দোষী না। তারা আমাকে, আমি একটা গরিব মানুষ, তাদের বাসায় আমার কোনো অনাদর হয় নাই, খাওয়া দাওয়ায়, টাকা পয়সায়, কাপড় চুপড়ে কোনো অনাদর হয় নাই। শুধু এই নারীর কারণে ওরা আমার শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী ওই নারীর পক্ষ নিছে। আমার বাড়ি থেকে যে গেছে গা আমার স্ত্রী, তাও একটা ঘটনা করে গেছে। ঘটনাটা ওই একই সময় টিকাটুলি রাজধানী মার্কেটে যাই আমার স্ত্রীকে নিয়ে। পরে সময় মার্কেটে ঘুরে দেখে আর কিছু নেয় না। আমি কই এইটা লো, সেটা লো, এটা লো, খালি দেখে বাইরে জায়গা। পরে মার্কেটে বাইরে হয়ে গেছে গা, পরে আর কিছু নেয় না। পরে আমি জোর করে আবার ঢুকাইয়া মার্কেট করাইছি, আমি কিছু করি নাই। পরে আমার শাশুড়ি বলছিল তোমরা যাওয়ার সময় আমাদের বাসা হইয়া যাইও। পরে মার্কেট করলাম, করার পরে খাওয়া দাওয়া করলাম। পরে আমার শাশুড়ি 1000 টাকা দিল আমারে। আমি তো কোনো মার্কেট করি নাই, ওই আমার ওয়াইফের জন্যই কিনছি, আলে আক্তার হামিদের বিরুদ্ধে, যাকে লাগিনি বলি আমি। 1000 টাকা দিছে আমার শাশুড়ি। আসার সময় আমার বলছে যে বাবা তুমি মার্কেট থেকে, পলয় মার্কেট থেকে পাঞ্জাবি আর জুতা কিনে নিও। পরে খাওয়া দাওয়া করে বউকে নিয়ে আসলাম। আসার পরে ওই জামা থুইয়া আমি বাথরুমে গেছি, বাথরুমের থেকে আইয়ে দেখি পকেটে টাকা নাই। পরে আমি জিগে টাকা কই আমি নিছি। কালকে আবার আমাকে মার্কেটে না নিয়ে গেলে আমি টাকা দিব না। এদের নিয়ে তর্ক বিতর্ক অনেক। পরে চর্চা পুরো মাসে যে টাকা দেয় কিনা, না কোনো ঝামেলা করতে চায়। পরের দিন সকালে আমি অফিসে যাই গিয়ে পরের দিন সকালবেলা দুপুরবেলা বাসায় আইসা দেখি আমার শাশুড়ি উপস্থিত। আমার শাশুড়ি আইসা পরে আমাকে বলে তুমি অনেক মারছো কে, এই করছো কে, সেই করছো কে। তা আমি বলি যে আপনার মেয়ের সাথে কি আছে এমন ধন সম্পদ? ভালোবাসলে নাকি তার ধন সম্পদ যা কিছু আছে সব তার সাথে সব দিয়ে দিত, কি জিনভূত আছে তার লগে গুপ্তধন। পরে আমার হুমকি দেয় তুমি চাকরি করতে পারবে না। পরে আর মাইয়া লুয়ে যা, আমি কি জানাম না মাইয়া লুয়ে যান। পরে এই যে গেলই আর আসে না। পরে একদিন খালা আইসা বলে তুই কি করবি?
তুমি কি করবা? তাই বলে আমি কি করবো? হ্যাঁ, যদি সংসার না করতে পারে না করুক, আমার ছেড়ে দেউক, আমি ছাড়তে পারতাম না। আমি ঘটনাগুলো আগে বলছি, সেই ভিডিওগুলো না দেখিয়া আপনারা কোনো মন্তব্য করবেন না। এই ভিডিওগুলোর উপরে নির্ভর করবে বাংলাদেশের অবস্থা। আমি সারা বিশ্বটা পরিচালনা করতে পারি আপনাদেরকে দিয়া। এই যে শেখ হাসিনা গেছে গা, আওয়ামী লীগ পলাইছে কেন? সবাই মিলেমিশে থাকবো, হিন্দু মুসলমান যা আছে সবাই মিলেমিশে থাকবো, কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে সারা বিশ্বটা আমি চালাইতে পারি একা আপনাদেরকে দিয়া। আপনি শুধু বাংলাদেশের মেয়র না, আমরা সারা বিশ্বের মেয়র বানাইতে পারি, এরকম পরিস্থিতি করতে পারি। কোনো দেশ আঙুল তুলে কথা কইতে পারতো না, চোখ রাঙ্গায় কথা বলতে পারতো না, যদি আপনারা আমাকে সাহায্য করেন। কেউ আমাকে গ্রাহ্য করেন না। আপনারা কি জানেন না, যত নবী ছিল তারা সবাই ছোট ছোট পদে ছিল। কেউ ছাগল চড়াইতো, কেউ গরু চড়াইতো, কেউ ভেড়া চালাইতো চড়াইতো, কেউ মাছ মারতো, জেলে আসিল, কেউ দর্জি আসিল। তা আমি এলাম সাধারণ একজন কম্পিউটার অপারেটর। গাজীপুর কোর্টে আমি 10-15 বছর কম্পিউটার অপারেটরের কাজ করছি, এখন করি না। 2019 সাল থেকে করি না আমি গাজীপুর কোর্টে কাজ। তা যাই হোক, পরে এলাকার বিচারকরা আসলো, আইসা জিজ্ঞাসা করলো কি ঘটনা। আমি কই সে মানব না। আমি এখনই প্রমাণ দিতে পারবো। পরে আমাকে একজনে বলে কি, আপনি প্রমাণ দিবেন কেমন? আপনি তো অজু নাই, রক্ত মুক্ত পড়তেছে, আমার আঙ্গুল কেটে গেছে। পরে এখন মতিঝিল থানার পুলিশ ডাকলো, দিনকে রাত্রেই আমার ধরে নিয়ে এলো। এই পুলিশ কি করলো হারামজাদায়, আমাকে পরের দিন সকালবেলা জিজ্ঞাসা করে কি ঘটনা, আপনার কাছে হাড্ডি কেন, এই পাউডার কেন, এই তাবিজ কেন, আর এই সরষের তেল কেন, কি আছিল? আমি সরষের তেল লয়ে গেছিলাম, কিছু আরবি লেখা তাবিজ লয়ে গেছিলাম, হাড্ডি লয়ে গেছিলাম, পাউডার লয়ে গেছিলাম, আমার স্ত্রী যে মানব না তা প্রমাণ করার জন্য। তাহলে আমার কাছে যা ডকুমেন্ট ছিল, আমি যা অভিযোগ করতেছি, সেই অভিযোগের জব্দ তালিকায় সেই অভিযোগের জিনিসগুলো লেখা আছে। তাহলে সেখানে পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে যৌতুক মামলায় জড়িত শাহ আলম, তাহলে কি সেটা প্রমাণিত হবে? মিথ্যা প্রমাণিত হবে। আমার স্ত্রী মানব না জিন, সেটা প্রমাণ দিতে পারি বা না পারি, কিন্তু যৌতুক তো প্রমাণিত হবে না জব্দ তালিকায়। আমার উপর দিয়া পুলিশ গেছে 4-5টা, আমার উপর দিয়া জজ গেছে 2টা, একটা শাহ আলম জজ আমার নামে, তার বাড়ি বরিশাল। আর একজন জজ যে রায় দিছে সে আমাকে সাফাই সাক্ষী দিতে বলছে, কারণ সে বলছে আমি দোষী। চার্জশিট দেখে বলে যে আসামি দোষী। এই যে জজ কি মিজানুর রহমান, জনাব মোহাম্মদ মিজানুর রহমান বিচারক,
জেলা জজ উপস্থিত না? মোকদ্দমা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং 1, ট্রাইব্যুনাল নং 1। তাহলে মিজানুর রহমান জজ, এই জজগুলোরেও ওই শাহ আলম জজ যেটি আসছিল সেটিও পিড়িতেছি। মিজানুর রহমান জজ যে আমার রায় দিছে, আমার পক্ষে রায় দিছে, আমাকে খালাস দিছে। কিন্তু খালাস দিছে, সে তো খালাস দেয় নাই। খালাস দেয় নাই, কীভাবে খালাসটা হয়েছে সেটা আমি একটু পরে বলতেছি। সেই মিজানুর রহমানকেও, জজ মিজানুর রহমানকেও আমি জুতা মারতেছি, শাহ আলম জজকেও জুতা মারতেছি। আর গাজীপুরের ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম সহ আর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত গাজীপুরের সেইগুলোরও আমি জুতা দিয়ে পিটে দিচ্ছি। এবং যত উকিল আছে ঢাকা হোক, গাজীপুরে হোক, যত উকিল বাংলাদেশে হোক, সমস্ত উকিল, জজ, ব্যারিস্টার, পেশকার সবগুলোরাই আমি জুতা দিয়ে পিটে দিচ্ছি। তারপরে যদি লজ্জা না হয়, আমাকে সহযোগিতা না করে, পরে কি করলো, এই মতিঝিল থানার পুলিশ আমাকে জিজ্ঞাসা করলো এই হাড্ডি কেন, অমুক কেন, তমুক কেন। তা আমি বললাম যে আমার স্ত্রী মানব নয়, এটা প্রমাণ করার জন্য গেছি। তাই পুলিশেই বলছিল একমাত্র, আপনি কি প্রমাণ দিতে পারবেন? আমি আদালতে, আমি থানায় প্রমাণ দিতে পারবো, তাকে ডাকেন। কয় ঠিক আছে, আমি জিজ্ঞাসা করে দেখি তাদেরকে। পরে আমার এই গাড়িতে পাঠাই দিল। অনেক সেই পুলিশ এসআই জিজ্ঞাসা করছে কিনা না জানি না, জিজ্ঞাসা করছে কিন্তু তারা রাজি হয় নাই। পরে আমাকে নারী নির্যাতন মামলা দিয়া ঢাকা জেলে পাঠাইলো, যে পুরান ঢাকা যে জেলটা, ওখানে নদীর হেবার যে জেল হয়েছে সেইটা না, পুরান ঢাকা যে জেল, সেই জেলে পাঠাইলো। পরে জেলের অবস্থা তো খুব কঠিন। গাড়িতে রাত্রে ঘুমাইতেই পারি নাই। গাড়িতে কি ঘটনা, অনেক ঘটনা, যাই হোক একটা ঘটনা আমি বলি। আমার পাশে একটা ছেলে শুয়ে, আমি বয়ে রয়েছি, আমার পাশে একটা ছেলে শুইয়া শিক্ষার বাড়তেছে। পরে আমি ডাক দিলাম, কি হয়েছে? তুমি উঠো, দাঁড়াও, বসো, কি হয়েছে? পরে বলে যে আমার মাথা ব্যথা, আমি মরে যেতেছি গা। পরে আমি জিজ্ঞাসা করলাম, তোমার মাথা ব্যথা কতদিন যাবত? পরে প্রায় মাথা ব্যথা উঠে। পরে আমি বললাম, তুমি আমার মাথায় হাত দাও। ওই ছেলেটাকে বললাম, তুমি আমার মাথায় হাত দাও, হাত দিয়া তোমার কপালে ঘষা মারো। তখন ও আমার মাথায় হাত দিল, হাত দিয়া ওর কপালে ঘষা দিল। ওর কপালে ঘষা দিয়ে বলে, আপনি কে? আপনি কেটা? পরে আমি কই, কি হয়েছে, সমস্যা কি তোমার? আমার মাথা ব্যথা কই গেল? মাথা ব্যথা নাই। আশ্চর্য হইল, মনে করলো যে আমি কোনো উলিয়া কিনা, এর জন্য। কারণ আমি যে তেল পরা আনছিলাম, সেই তেল মাথায় জেলে ঢোকার আগে সেই তেল মাথায় দিয়া ডিব্বাটা ফালাই দিছি। ফালাই দিয়া পরে গাড়িতে ঢুকছি।
তো ছেলেটার একটু ম্যাজিক দেখাইছি আর কি, নিজে ও দুষ্টুমি করছি আর কি, কেরামতি দেখাইছি। আমার মাথায় হাত দিয়েছে, ওই তেলটা বসছে, তেল আর হাতে বসছে, ওই হাত কপালে ডলা দিছে বলে মাথা ব্যথা নাই, কারণ ওইটা একটা শক্তিশালী তেলা ছিল, ওটা একটা শক্তিশালী তেলা ছিল। তাই ঘটনা আমি বললাম। আর করুণ কাহিনীগুলো জেলখানার, এগুলো বলতে গেলে বহুত সময় প্রয়োজন আছে, আমি পরে বলতেছি। ওই যে ভাত তরকারি এগুলো খাওয়ার মতো না, ওগুলো খাইছি, পরে সারা রাত ঘুমাইতে পারি নাই। এগুলো আমার পাগলে বলে দিছে, আপনি সারা রাত ঘুমাইতে পারবেন না, আপনাকে একটা থাল একটা বাটি দেওয়া হবে, যেই কাপড়ে ঘুমাইবেন, যেই কাপড় পরবেন, সেই কাপড় শুকাইলে আবার ভিজাইবেন, সেই কাপড় শুকাইলে আবার সেই কাপড় পরবেন। এরকম ঘটনা আমাকে বলছে সেই পাগলে। তো এটা যে জেলখানার ঘটনা, হ্যাঁ, এটা আমাকে বলে নাই। আমি যে ওই বাড়িতে যামু, যা যে মারামারি হইব, এই ঘটনাগুলো পাগলে আমার বলে দিয়েছিল। কেন বলছিল? 1989 সালে কেন বলছিল? 10 বছর 20 বছরের পরের কথা। এই যে করোনা ভাইরাসে মারা যাইতেছে লোক, এগুলো কেন বলছিল সেই পাগলে? আমাকে বলছে যে আপনি শুনবেন, আপনার চারিদিকে লক্ষ লক্ষ মানুষ মারা যাইতেছে, বাড়ি বাড়ি কান্নাকাটি, হামলা মামলা জেল জরিমানা। এই যে এখন যে হামলা মামলা জেল জরিমানা হইতেছে, এগুলি আমি বলছি, অনেক আগেই বলছি। আমি গাজীপুর কোর্টে কম্পিউটারের চাকরি করছি, চাকরি না, গাজীপুর কোর্টে আমি কম্পিউটারের দোকান ছিল, উকিলদের কাজ করছি। আমি অনেক সহকর্মীদের সাথে আলাপ করছি। এই যে যুদ্ধ হইতেছে, এগুলো আমি বাংলাদেশের যেগুলো হইতেছে, এগুলো আমি 2018 সালে বলছি। এই কয়েকদিন আগেও আমি কোর্টে গেছি। আমি তখন আমাকে বলতেছে এই কম্পিউটার অপারেটর, কয় শাহ আলম ভাই, আপনি যা বলছিলেন তাই তো হইতেছে, এখন আপনি যা বলতেছেন এখন তাই হইতেছে। এখন 2025 সাল, আমি 2018 সালের আগেই বর্তমান সময়ের কথা বলে দিয়েছি। কিভাবে বলে দিয়েছি? আমি নিজে ভবিষ্যৎ বলতে পারি না। আমাকে 1989 সনে যে ছেলেটি ভবিষ্যৎবাণী করছিল, তার কথা মতোই আমি বলছি। গাজীপুর কোর্টে যারা কম্পিউটার চালায়, তারা আমার সহকর্মী, তাদের কাছে বলেছি। সেই পাগলের কথা, সেই যুবক ছেলেদের টাঙ্গাইল কালিহাতি বাস স্ট্যান্ডে বসে আমাকে ভবিষ্যৎবাণী করে। সেই ছেলেটি বলছিল দূর দেশে যুদ্ধ হইতে থাকবে। এখন যেমন দূর দেশে যুদ্ধ হইতেছে, ইসরায়েল, তারপরে যে ইসরায়েলের সাথে যুদ্ধ হইতেছে, যে গাজা যুদ্ধ হইতেছে, এই যুদ্ধের কথাই বলা হয়েছে। নাম বলে নাই, তখন বলছে যে দূর দেশে যুদ্ধ হইতে চলতে থাকবে এবং বাংলাদেশের পাশেও যুদ্ধ হবে, এ কথাও বলছিল। এবং বাংলাদেশের প্রতিটি জেলায় মিছিল মিটিং চলতে থাকবে বলছিল। হামলা মামলা জেল জরিমানা হতে থাকবে বাংলাদেশে, এগুলো বলছিল।
আর এই কথাগুলো আমি 2018 সালে আমি আমার সহকর্মীদের সাথে বলেছি। তারা হয়তো সাক্ষী দিতে পারে যে আমি যে অগ্রিম কথাগুলো বলে গেছি। আর আমার পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এগুলি থামবে না। সেই পাগলের কথা, যুবক ছেলেটি একটু মানুষে বলে যে পাগল, আসলে সে পাগল না। সে বলছিল যে আমি পদক্ষেপ নিলে যারা যুদ্ধের জন্য তৈরি হইতেছে তাদের কোনো অস্ত্র শস্ত্র কাজে লাগবে না, কারণ যুদ্ধ আর হবে না, সব টাকা পয়সা বিফলে যাবে। তা আমি এখন বর্ণনা করব পরবর্তী ধাপে। আমি জেলখানায় ঢুকলাম, জেলখানায় ঢুকিয়া প্রথম জজ হয়েছে শাহ আলম জজ, দ্বিতীয় জজের নাম হয়েছে, নামটা কি বলছিলাম, মিজানুর রহমান। দ্বিতীয় জজ যে রায় দিছে তার নাম হয়েছে মিজানুর রহমান বিচারক। এই দুইটা জজ আমাকে জামিন দেয় না, কারণ চার্জশিটে আমার বিরুদ্ধে লেখছে। চার্জশিট, থানা রিপোর্ট, থানা রিপোর্ট হচ্ছে চার্জশিট, থানা রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, সাক্ষী, ডাক্তারি রিপোর্ট, এগুলি সমস্ত আমার বিরুদ্ধে বিধায় আমাকে জামিন দেয় না, শাহ আলম জজও দেয় না, আর মিজানুর রহমান যে জজ সেও দেয় না। আমার উকিলও জামিন নিতে পারে না, আমার উকিল কথাই বলতে পারে না, সে একটা মূর্খ মানুষের মতন। ওই কোর্টে পিপি আমাকে বলছিল যে আপনি এই ম্যাজিস্ট্রেট পাল্টান, আপনি এই উকিল পাল্টান না কেন, উকিল তো কথা বলতে পারে না, তার সাথে আপনি ভালো কথা বলতে পারেন। তো দুইটা জজ যখন জামিন দেয় না, 9 মাস পর্যন্ত আমাকে আটকায় রাখে, আমি জামিন পাই না। 9 মাস পরে আমি কিভাবে সেই পাগল টাঙ্গাইল কালীহাতি ওই যুবক ছেলেটি, মানুষ একটু মেন্টাল বলে আর কি, আসলে সে মেন্টাল না, সে আমাকে শিখাই দিছিল কিভাবে আমাকে মুক্তি পাইতে হবে এই মামলায়। তো 9 মাস পরে আমি খালাস নিলাম, আমি কথা বললাম, আমার উকিলে পারে না। এরপরে মিজানুর রহমানও আমাকে খালাস দেয় না। তো 9 মাস পরে আমি কথা বললাম জজের সাথে, হাত উঠাইয়া 2 মিনিট কথা বলছি, আমার জামিন হয়ে গেছে। পরে যখন ওই জজ চেঞ্জ হয়ে গেছে, নতুন জজ আইছে, সেই জজ 7 বছর মামলাটা চালাইয়া আর্গুমেন্টের সময় আমার আটকাই দিব, আমার জামিন দিব না, আমারে এই খালাস দিব না। তখন আমি 5 মিনিট কথা বলি, কথা বলার পরে আমাকে ছাইড়া দেয়, আমাকে আটকাই দিবে বলে। পরে আমি কিভাবে খালাস নিলাম সেটা আমি কথা বলে, জামিনও নিয়েছি আমি কথা বলে, খালাসও নিয়েছি আমি কথা বলে। কথাগুলি আশ্চর্য রকমের কথা, আপনারা শুনবেন পরের পর্বে শুনবেন। আমি এই যে এগুলি আবার জুতা মারতেছি, এই যে শেখ হাসিনা, খালেদা জিয়া,
এই যে মেয়র জাহাঙ্গীর, এই যে রাসেল, তাজউদ্দিন, ওই যে জেল হত্যা দিবস তাজউদ্দিনকে হত্যা করছিল, এরাও কিভাবে এই রাজনীতি করছে, দেশ পরিচালনা করছে। শেরে বাংলা ফজলুল হক কিভাবে দেশ পরিচালনা করলো, এত বড় নাম হলো তার। শেখ হাসিনার মৃত্যু দিবসে হাজার হাজার গরু জবাই করে এই খিচুড়ি খাওয়ায়, সে কয় টাকার কাজ করছে? এই সুধীর ভাই কয় টাকার কাজ করছে মানুষের জন্য? কয় টাকার কাজ করছে? সব টিনে আমি জুতো দাপিটাই। তা আমার জামিন এবং খালাসের ঘটনাটা পরবর্তী পর্বে, এটা হচ্ছে 10 নম্বর পর্ব। পরবর্তী 11 নম্বর পর্বে আপনারা শুনবেন আমি কিভাবে খালাস লইলাম। আশ্চর্য রকমের আমি আসামি হইয়া খালাস লইলাম, এবং আদালতে যারা আসছিল সবাই, পুলিশ উকিল, সব অবাক হয়ে গেছে। আমার বিষয় নিয়ে আলোচনাও করছে। সেই পর্বটা আমি 11 নম্বর পর্বে আমি বলবো, আপনারা শুনবেন। তা আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।